শুরু করে দেই। গত ক্লাসে আমরা কি কি নিয়ে আলোচনা করেছিলাম? কি কি টপিকস নিয়ে আলোচনা করেছি? হ্যাঁ, শেপ বিল্ডার টুল, গ্রেডিয়েন্ট, ক্লিপিং মাস্কের সাথে কম্পাউন্ড পাথের আলোচনা করছিলাম, রোটেটর ব্যবহার করছি না আমরা। তাহলে মোটামুটি এগুলো শেষ, তাই তো? বলেন। ট্রান্সপারেন্সি, এগুলো হচ্ছে মুড, এটাকে বলা হয় মুড। এই মুডটা হচ্ছে আপনি হচ্ছে সব থেকে এই মুডের ব্যবহারটা ভালোভাবে আমরা করে থাকি যখন ফটোশপে করি। হ্যাঁ, ফটোশপে আমি যদি একটু দেখাই আপনারা বুঝতে পারবেন। আসলে এই মুডগুলোর ব্যবহার মানে হচ্ছে সেখানে ফটো নিয়ে কাজ করা, ঠিক আছে? আর আমাদের ফটোশপ দিয়ে আমরা ফটো নিয়ে কাজ করব। আমি একটু এখানে দেখাই আপনাদের, ফটোশপ যেহেতু দেখাই নাই, ওখানে আমি ওই বিষয়গুলো একটু আলোচনা করতে চাচ্ছি না আর কি। হ্যাঁ, ধরেন নিজে একটা ইমেজ, আমি এর উপর আরেকটা ইমেজ নিয়ে আসতেছি, কপি, এই ইমেজটাকে এর উপরে নিয়ে আসলাম, ঠিক আছে? আমি যদি একটু ব্যবহার করি আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, ধরেন এই যে ইমেজটি আছে, হ্যাঁ, যে ইমেজটি আমি নিলাম, এখানে উপরে গেলে যে ওই মোডগুলো দেখতে পাবেন, দেখছেন? ট্রান্সপারেন্ট, যেমন এই যে অপাসিটি একটা বিষয়, যে অপাসিটি করলে কি হয়, হালকা হয়ে যায় অবজেক্ট, তাই না? এটা যেমন একটা বিষয়, তেমন এই মুডও একটা বিষয়। আপনার ইমেজটিকে আপনি ডার্ক এনে দিলে পরে দেখেন, একটা একটা করে আমি দিই, আর আপনি দেখেন যে মানে পরের ব্যাকগ্রাউন্ডের সাথে এটা একরকম মিশে যাচ্ছে, দেখছেন? এটা হচ্ছে ডার্ক এন্ড ব্যবহার করছি। তারপরেরটা যদি ব্যবহার করি মাল্টিপ্লে, কালার বার্ন, এরপরে হচ্ছে আপনি একটা একটা করে দিয়ে দিয়ে দেখতে পাবেন যে আসলে কি ধরনের ব্যবহার এখানে হচ্ছে, ঠিক আছে? দেখেন, দেখছেন? আমি যদি একটু একটা কাজ করি, আচ্ছা আমি আগে এগুলো দেখাই। আসলে এটা হচ্ছে, এটা ওভারলে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার সফট লাইট। দেখেন এই পিছনের কিন্তু এই মেঘ সহ দেখা যাচ্ছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এই মেঘ, এই দেখেন, এই যে এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না ছবির ভিতর দিয়ে, সেটা বলতেছি। তাহলে আমাদের আসলে এগুলোর ব্যবহার এইটা আর কি, মূলত ব্যবহারের কথা যদি বলি, তো আমরা দেখেন এখান থেকে একটা যদি একটু এইটারই যদি ব্যবহার করতে চাই আমরা, যে এটারই ব্যবহার আমরা করছি, দেখেন অলরেডি কিন্তু উইদাউট ব্যাকগ্রাউন্ড এটা এই ছবির সাথে মিশে আছে, এভাবেই দেখা যাচ্ছে, ঠিক না? তো আমরা এখান থেকে যদি এখানে যে আছে ইরেজার টুল আছে, আমরা যদি ইরেজার টুলটা ব্যবহার করি এখানে, কারণ এই বাড়িটা আবার এর ফেসের জন্য ভালো লাগছে না, তাই না? দেখেন ও যেন আকাশের ভিতর থেকে আসতেছে, তাই না? এইটাই আর কি, এই কাজে ব্যবহার করা। এখন আমাদের ইলাস্ট্রেটরের বিষয়টা হচ্ছে কি, যে ইলাস্ট্রেটরেও তো আসলে আমরা মাস্কিং করতেছি, এটা কিন্তু এক ধরনের মাস্কিং হচ্ছে এখানে অটোমেটিক, আমরা যেটা দেখছি না। ইলাস্ট্রেটরে যখন আমরা কাজ করি তখনও কিন্তু ওই ধরনের মাস্কিং হচ্ছে। আপনি কি এমনি ব্যবহার করে দেখছেন?
কি পাইছেন ব্যবহার করে? আপনার পেন ড্রাইভ কোনটা? এইটা? কোনটা? এইটা? এইগুলোর উপর অ্যাপ্লাই করে আপনি আপনি ওইটার উপরে ব্যবহার করে তেমন একটা পাবেন না, তাই এটা কি 9 না 9 2 9 তো আগে লেখা। হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা, আপনি এখানে কিসের উপরে ব্যবহার করছেন আমি তাই বলতেছি। এইটা না এখানে ব্যবহার করছেন না, আপনি তো ব্যবহার করেন নাই, এইটাই ব্যবহার করছেন তাই? ও আচ্ছা, আপনি হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি মোড ইয়ে করছেন তাই তো? ওই তো এটা হয়েছে ব্যাকগ্রাউন্ডের সাথে হয় না, মানে এক একটা ইফেক্টে এক একটা কাজ হয়, সেটাই ঘটছে। যেমন আমাদের এখানেও তো আমরা যখন এটা ব্যবহার করছি তখন যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, ছবির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে এক একটা মুডের কারণে। এজন্য আমি বলতেছি যে মুডের বিষয়টা ভালো ক্লিয়ারলি বুঝতে হলে আমাদের ফটোশপে বুঝতে হবে, ইলাস্ট্রেটরে তেমন বোঝার মতো তেমন কিছু নাই আর কি, কথা বুঝছেন? ইলাস্ট্রেটরে আপনি হচ্ছে এখানে কি ব্যবহার করছেন? ইফেক্ট ড্রপ শ্যাডো ব্যবহার করছেন না? হ্যাঁ ঠিক আছে। এখানে আবার কাজটা মোড ছাড়াও আমরা করতে পারি চাইলে। ঠিক আছে, আবার আপনি যদি মোডে ব্যবহার করেন এখানে দেখছেন, আবার ফটোশপে আপনি যখন মাল্টিপ্লাই করলেন তখন ফটোশপে আমি বলি শোনেন, ফটোশপটা মূলত এই ধরনের কাজ করার জন্য, মানে আপনি যে কোনো ছবি ইমেজ এটা কাটা ছেঁড়া মানে লাগানো জোড়াতালি দেওয়া বিভিন্ন ধরনের স্টাইল ব্যবহার করা, এই সব মানে ইমেজ নিয়ে সব কাজ করবেন ফটোশপ দিয়ে, মানে ফটো নিয়ে কাজ করবেন ফটোশপে। আর আমাদের ইলাস্ট্রেটরের বিষয়টা মূলত হচ্ছে এখানে আমরা ভেক্টর আর্ট করি আর কি, বুঝছেন, ভেক্টরে কাজ করি। আচ্ছা যাক, আপনি এই বিষয়টা বুঝতে পারলেই হচ্ছে, এটা তো যেহেতু করছেন। অন্যগুলো কিন্তু তেমন ইফেক্টিভ না, ব্যবহার করে দেখলাম। শোনেন, একটা কাজ করবেন, একটা ইমেজ নেবেন, হ্যাঁ যে কোনো একটা ইমেজ আরেকটা ইমেজের উপরে নেবেন, যেমন আমরা ফটোশপে একটা ইমেজের উপর আরেকটা ইমেজ নিছি না, নেওয়ার পরে এরপর আপনি ইলাস্ট্রেটরে ওই একটা একটা করে মুড চেঞ্জ করে দেখবেন যে কি হয়, যা দেখতে পাবেন তাই। ওকে,
দেখ আমরা ফটোশপ শুরু করবো অতি শীঘ্রই। ইলাস্ট্রেটর দিয়ে মোটামুটি কিছু ডিজাইন করার মতো হইলেই। আমি কি ভিডিও শুরু করছে? ভিডিও চলতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে যে টুলসগুলো আছে না একটু একটু করে দেখতে থাকি আর কি, বাকি যেগুলো আছে সেগুলো দেখা শুরু। হ্যাঁ সেইভাবে দেখাবো। তার আগে একটু দু একটা ইম্পর্টেন্ট আগে আলোচনা করিনি। আমি এখন একটা টুলস দেখাচ্ছি, টুলসটার নাম হচ্ছে ব্লেন্ড টুল। কি নাম? ব্লেন্ড। এই যে এই টুলটি নাম কি? ব্লেন্ড। এই টুলটা অত্যন্ত ইম্পর্টেন্ট, আপনাদের সাথে আলোচনা করি নাই, করি নাই কিন্তু। ব্লেন্ড টুলটার বিষয় হচ্ছে কি, এটা মানে দুইভাবে কাজ করে, একটা হচ্ছে অবজেক্ট বেস কাজ করে, আর একটা হচ্ছে অ্যাঙ্কর বেস কাজ করে। মানে অবজেক্ট বেস বলতে যেটা আমি বোঝাচ্ছি, আমি যদি এখানে একটা স্ট্রোক ব্যবহার করি, দেখেন এটা একটা অবজেক্ট না? আমি যদি ধরেন আমি একটা স্টার রাখতে পারি, বা আমি অন্য কিছু রাখতে পারি, আমি আপাতত স্টারই দিচ্ছি, দুইটা স্টারকে সিলেক্ট করলাম, করার পর আমি যদি এখান থেকে এই যে ব্লেন্ড টুলটি ডাবল ক্লিক করি, এখানে দেখেন একটা আছে ডিস্টেন্স আর একটা কি স্টেপ। তো আমরা যদি স্টেপটার ব্যবহার করি, ধরেন আমি এখানে 4 ব্যবহার করলাম স্টেপ, ক্লিয়ার, ওকে করে দেই। হ্যাঁ, এখন একটা হচ্ছে কি যে আপনার এই যে ওরিয়েন্টেশনের বিষয়টা আমরা বুঝতে পারবো, আমি এটা পরে ডিসকাস করি। হ্যাঁ, আমি ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর আমি অবজেক্ট বেস যদি করতে চাই, ধরুন আমি এই অবজেক্টের উপর একটা ক্লিক করলাম, ঠিক আছে, আর এসে আমি এই অবজেক্টের উপরে দেখেন এখানে যখন ক্লিক করছিলাম তখন কিন্তু একটা স্টার দেখাচ্ছে, আর এখানে যখন আমি আসছি তখন একটা প্লাস দেখাচ্ছে। তো আমি কয়টা নিয়েছিলাম আপনাদের মনে আছে? 4টা। তো এর ভিতরে 1 2 3 4টা আরো অবজেক্ট তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে। তো মজার বিষয় যেটা, সেটা হচ্ছে এটা বড় ছিল আর এটা কি ছোট ছিল। যদি আমরা একটু লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে আপনার এইটার থেকে এইটা একটু ছোট, মানে এই দুইটা, এইটার এইটা, এই দুইজনের ভিতরে একটা পার্সেন্টেজ আছে না ছোট হওয়ার, এই আর এর ভিতরে একটা পার্সেন্টেজ আছে না। ধরেন এর থেকে এইটাকে আমি 30% ছোট করেছি। তো এর ভিতরে যদি আমি 4 ধাপে 5 ধাপে এটাকে অগ্রসর হই, তাহলে দেখা যাচ্ছে যে এটা থেকে এটা আপনার 95%, তার 95 না, ধরেন 92%, 85%, এভাবে করে 77%, এভাবে ও একটা হিসাব করে এটাকে কিন্তু তৈরি করছে। যদি আমি এর ভিতরে আরো দেই 5টা 4টা না দিয়ে যদি 100টা দিই, 100টাই হবে এবং ওইভাবে এটা কাজ করবে। এর ভিতরে আছে, আমি দুইটা একটু অফ করে দিচ্ছি, ফিল কালার আছে, ফিল কালার অফ করে দিলাম। এটা হচ্ছে এমনি এই ব্লেন্ডটি হয়েছে কি অবজেক্ট বেস। আমি যদি এই যে অবজেক্টটি আছে লাস্টের, এটাকে একটু মুভ করি, সরাই, আপনি বুঝতে পারবেন, মানে এইটা থেকে এ যেখানে থাকবে এর মাঝখানে 4টা সেইভাবে কাজ করবেই করবে। আমি ছোট করে আমি ডাবল ক্লিক করে এই অবজেক্টটাকে সিলেক্ট করছি, কিন্তু দেখেন এই যে এই আছে না, আমি এর উপরে কি করছি, ডাবল ক্লিক করছি। এটাকে বলা হয় আইসোলেট করা। কি বলা হয়? আইসোলেট করা। আবার যদি আমি একটু মাউস থেকে রাইট ক্লিক করে আইসোলেটে ক্লিক করি, খেয়াল করে দেখবেন, দেখছেন যে লেয়ারের ভিতরে আমি ব্লেন্ড অপশনে গেছি। এখান থেকে আমি চাইলে এটাকে নিয়ে কাজ করতে পারি, মুভ করতে পারি, হ্যাঁ, ভিতরেও নিতে পারি, দেখছেন, এখানে রাখতে পারি। তো যেখানে রাখবো সেখানে এটা ওইভাবেই কি করবে, কাজ করবে। এখন কথা হচ্ছে কি যে এটা তো স্টার, এটা যদি স্টার না হয় অন্য কিছু হয় তাহলে কি হবে, তাই না? ধরেন এটা অন্য কিছুই, আমি এখানে এগুলো করে দিচ্ছি, এভাবে রোটেট করে দিচ্ছি, হ্যাঁ, পুরাটা। এবার দেখেন এই স্টারটাকে 5 ধাপে এইরকম চেহারায় আসতে হবে। আসার জন্য যা যা দরকার, প্রথম ধাপে দেখেন এর ভিতরে কিছুটা পরিবর্তন হয়েছে, দ্বিতীয় ধাপে কিন্তু আরো কিছুটা, দেখেন এই কোণাগুলো কিছুটা করে বাঁকায় গেছে, দেখছেন, মানে এটা এখানে যেভাবে এটা স্ট্রেট লাইন আছে, এখানে কিন্তু
সেটা নেই, কিছুটা বক্র হয়েছে। তারপরের ধাপে কিন্তু আরো বক্র হয়েছে, দেখছেন? এর পরের ধাপে কিন্তু পুরো অনেকখানি বাঁকাই গেছে, এবং তারপরের ধাপে এই স্টেপটা হয়েছে। ক্লিয়ার? মানে মূলত এর ভিতরে আপনার হয়েছে, ওই যে কি বলে, বিবৃতি ঘটছে। আচ্ছা, তারপরে যদি এটা একটা হইতো, আপনার কি বলে, এটা যদি একটা সার্কেল হইতো, কি ঘটতো? বের হয়ে আসতেছে। আচ্ছা, আমি এখানে এই যে ব্লেন্ডটা আছে, আমরা কি দেখতেছি? ব্লেন্ডের অবজেক্ট হিসেবে কিভাবে কাজ করে তাই দেখতেছি, তাই তো? দেখেন, এখানে একটা ক্লিক করলাম, আবার এখানে একটা ক্লিক করলাম, দেখছেন? এটা গোল, তার আগের ধাপটা এটা ছিল, তার আগের ধাপ এটা, তার আগের ধাপ এটা, এভাবে করে এটা স্টার। আর যদি আমরা ফিল কালার না রাখি, দেখেন, আমরা যদি অবজেক্ট থেকে ব্লেন্ড অপশনে যে সরাসরি এখান থেকে করতে চাই, তারপরও মানে তখন এটা করতে পারবো। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি যদি ডিস্টেন্সের ব্যবহার করি, যেখানে যে ডিস্টেন্সটি আছে, হ্যাঁ, আমি যদি ডিস্টেন্সের ব্যবহারটি করি, একটু প্রিভিউতে দেখি, তাহলে যেটা ঘটে দেখেন, যদি কোনো ডিস্টেন্স না রাখি এদের ভিতরে, তাহলে এটা পুরো এরকম ব্ল্যাক দেখায়। ডিস্টেন্স যত বেশি হবে, ধরেন দেখছেন, তিন, মানে আমরা এটা দিয়ে এটার ভিতরে আবার অসংখ্যই করতে পারি। তো দেখেন, এই যে এইটা আর এইটা, এই দুইটাই যেটা অ্যাপ্লাই হয়েছে, যে জিনিসটি অ্যাপ্লাই হয়েছে, হ্যাঁ, একটা স্টারই তো অ্যাপ্লাই হয়েছে নাকি? তো এটা স্টার অ্যাপ্লাই হয়েছে না, মানে এইটুকের ভিতরে এইটুককে আপনি একটা লাইন কল্পনা করেন, এই যে এখান থেকে এই পর্যন্ত এটা একটা লাইন। যদি আমরা একটা লাইন নিয়ে নিই, দেখেন একটা লাইন, এভাবে একটা লাইন নিয়ে নেই, দেখছেন ওই লাইনের উপরে কি হচ্ছে, ইফেক্টটি অ্যাপ্লাই হচ্ছে না? একটা লাইন নিয়ে নিই, আমি এবার এমনিতে একটা লাইন নিচ্ছি, আমি পেন টুল ব্যবহার করে এখানে, দেখছেন ওইটা কিন্তু এর উপরে অটোতে অ্যাপ্লাই হচ্ছে। আমি কোনো অক্ষর লিখি, যাই লিখি, খেয়াল করে দেখছেন এই ইফেক্টটি অটোতেই অ্যাপ্লাই হচ্ছে। এবার ধরেন আমি যদি কিছু লিখি, আমি এখানে লিখলাম এ, আচ্ছা দাঁড়ান আমি একটু এখানে এ লিখি বা বি লিখি, এ লিখি, এ লিখলাম, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে এটাকে আমি আউটলাইন করে আনগ্রুপ করে দিচ্ছি। এটা স্ট্রোক ব্যবহার করে
এখানে যে এটা আমি নিয়েছি এটার উপরে যদি এই যে এইটা অ্যাপ্লাই করতে চাই, এখানে যে ব্লেন্ডটি ব্যবহার করছি, এই ব্লেন্ডটি যদি আমরা এই যে এখানে যে এ আছে এর যে এইটা আছে এটার উপরে অ্যাপ্লাই করতে চাই, যেভাবে করা যায়, দুইটাকে সিলেক্ট করে এই যে ব্লেন্ড অপশনে যদি আমরা যাই, হ্যাঁ ব্লেন্ড অপশনে গেলে আচ্ছা দাঁড়ান এটা করি, কম্পাউন্ড পাথ আছে, রিলিজ করি কম্পাউন্ড পাথ, অপশনটি দেখাচ্ছে না, এখন আছে নেই, এখন দেখাবে। আমি আবার এটাকে সিলেক্ট করে আমরা আবার ব্লেন্ড অপশনে যাচ্ছি। আচ্ছা এবার দেখাচ্ছে যে রিপ্লেস স্পিন আছে, দেখছেন এখানে যদি ক্লিক করে দেখেন ওইটা এর উপরে সুন্দর করে অ্যাপ্লাই হয়ে গেছে, দেখছেন। যদি এরকম হয়তো আমাদের এখানে আপনার এই দুইটা নাই, এইটা নাই, এইটাও নাই, তাহলে এইভাবে অ্যাপ্লাই হতো, এইটা এখানে থাকে, এটা ওখানে থাকে, এইভাবে অ্যাপ্লাই হয়। দেখেন একটা ইফেক্টকে নিয়ে আমরা এইভাবে কিন্তু কাজ করতে পারতেছি, ঠিক না? আচ্ছা এবার যদি আমি আপনাদেরকে এইভাবে আর একটা অবজেক্ট আমি এখানে নিচ্ছি, রিফ্লেক্ট ব্যবহার করি, এইভাবে এই দুটো অবজেক্টকে আমি অ্যালাইন ঠিক করে দিলাম নিচের দিকে। আপনাদের সাথে অ্যালাইন নিয়ে আলোচনা হয়েছে না? আচ্ছা এবার আমি যদি এখান থেকে ব্লেন্ডে ব্যবহার করি, দেখেন আমি এর ভিতরে একটা স্টেপ দিয়ে দিচ্ছি, ধরেন আমি 10টা স্টেপ দিয়ে দিলাম, ওকে দিয়ে আমি যদি এখন এটাকে অ্যাপ্লাই করি, ব্লেন্ডে যেয়ে মেক করি, দেখেছেন এটা কিভাবে কাজ করছে। সোজা থাকতো এটা, তাহলে এটা যদি পড়ে যেত তাহলে যেমনটি লাগতো দেখতে আর কি। পড়ে গেছে, পড়ে যায় এটা আবার ঘুরে গেছে, ঠিক না? তাহলে ব্লেন্ড দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। আচ্ছা এরপরে যদি আমরা এই অ্যাঙ্কর হিসেবে দেখি, যেমন এই মুহূর্তে আমি একটা নিচ্ছি, আপনার এই টাইপের একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি, আমি একটা অবজেক্ট এখানে ছোট একটা নিচ্ছি, ছোট করে নিচ্ছি। আমরা এটা দেখেছিলাম যে আমরা যদি অবজেক্ট হিসেব করি, মানে আমি যদি ব্লেন্ডটি ব্যবহার করার সময় এখানে একটা ক্লিক করি আর এখানে একটা ক্লিক করি, তাহলে এই অবজেক্ট এটা কি করে, অবজেক্ট হিসেবে এখানে কাজ করে, তাই তো? আচ্ছা এখন যদি এটা না করে আমরা একটা কাজ করি যে দুইটাকে সিলেক্ট করে আমরা ব্লেন্ড টুলটা নিয়ে যদি কোনো অ্যাঙ্কর থেকে কাজ করি, যেমন ধরেন এই অ্যাঙ্করটা আর এই অ্যাঙ্করটা, এই অ্যাঙ্করটা আর এই অ্যাঙ্করটা দিলে পারে তো ওই সাধারণ কাজই এখানে আমাদের হবে আর কি। এখানে নিলে আর এই যে এখানে নিলে
ওই যে যেমনটি আসার কথা ছিল তেমনটি আসবে, ঠিক আছে। কিন্তু যদি আমি এই অ্যাঙ্করটা আর এই অ্যাঙ্করটা নেই, তাহলে খেয়াল করে দেখেন, এই প্রথম কথা এই অবজেক্টটি এই অবজেক্টের মতো ছোট হবে আস্তে আস্তে, আর দ্বিতীয় কথা এই অ্যাঙ্করটাও এই অ্যাঙ্করটি ঘুরে এই অ্যাঙ্করের পজিশনে আসবে। তার মানে একে তো ছোট হবে আর দুয়ে ঘুরবে, ঠিক না? এই দেখেন একে তো ছোট হচ্ছে, দুয়ে অ্যাঙ্করটা দেখেন ঘুরতেছে, এইখানে এসে এইখানে আছে, এই কোণাটা এই জায়গায়, তাই না? তারপরের ধাপে এইখানে, তারপরে এইখানে, তারপরে এইখানে, তারপরে দেখেন প্রায় সোজা হয়ে গেছে। তারপরে দেখছেন এই কোণাটার পজিশন এখানে চলে এসেছে, তারপরে এখানে, তারপর ফাইনালি এখানে। দেখেন আমরা যদি এইটাকে একটু ঘুরাই, আমি এই অবজেক্টটাকে ঘোরাই, এই অবজেক্টে অ্যাঙ্কর ধরে মাথাটাকে, একটা মাথাকে একটু চিকন করে দেই, একটু ভিতরে নিয়ে নিই, এই জায়গাটাকে যদি একটু রাউন্ড করে দিই, আশা করি যে আপনারা ব্লেন্ডের ব্যবহারটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। তিনটা আর অপশন নেওয়া যায়, কিন্তু এই অপশনগুলো অত ভালো করে কার্যকর না, বুঝছেন। দুইটা নিয়েই আমরা করে থাকি সাধারণত। আচ্ছা, তিনটা অপশন কাজ করবে কিনা আমরা একটু দেখি। আচ্ছা, আমরা তারপরে যদি আপনাদের সাথে এখানে দেখেন ম্যাজিক ওয়ান টুল যেটা আছে, এটা নিয়ে কথা বলি। ম্যাজিক ওয়ান টুল নিয়ে তো কথা বলি না, বলছি আপনাদের সাথে। দেখা যাচ্ছে একটা পেজে আমাদের অনেকগুলো লেয়ার নিয়ে আমরা কাজ করছি, অনেক লেয়ার। কারণ আমরা যখন একটা পেজে কাজ করব, তখন তো সেখানে আসলে অনেক অবজেক্ট থাকে, ঠিক না? তো সেখানে অনেক অবজেক্ট থাকে এবং আমরা বিভিন্ন কালার নিয়েও কাজ করে থাকি। দেখা যাচ্ছে আমাদের এখানে যদি একাধিক কালার থাকে, সেখানে হয়তো এই টাইপের কালার থাকবে, হয়তো আরো কালার থাকতে পারে।
হয়তো সেখানে স্টক থাকবে কোনো কোনো অবজেক্টে, তাই না? এভাবে করে কোনো কোনো অবজেক্টে হয়তো স্টক থাকবে, আবার কোনো কোনোটাই দেখা যাচ্ছে হয়তো আপনার স্টকের কালারটা অন্য কিছু থাকতে পারে, ঠিক না? আবার কারো কারো দেখা যাচ্ছে স্টকের পরিমাণ কম থাকতে পারে। এ ধরনের কিন্তু কাজ থাকতে পারে, তাই না? এখন ম্যাজিক ওয়ান টুলের কাজ যেটা, সেটা হচ্ছে, আচ্ছা 1 মিনিট, আচ্ছা ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা আসলে যে কাজটা করে থাকি সেটা হচ্ছে, আমরা যদি কোনো একটা অবজেক্টের উপরে ক্লিক করি, যেমন আমি যদি যে এখানে যে কালারটি আছে অরেঞ্জ কালার, এটার উপর ক্লিক করি, কি হবে? এই রিলেটেড যে কালারগুলো আছে সেগুলো কি সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? আমি কিন্তু এখান থেকে চাইলেই কালারটাকে চেঞ্জ করে দিতে পারতেছি। আচ্ছা এবার ধরেন আমি একটা আর্ট ওয়ার্ক করলাম, সেখানে দেখা যাচ্ছে যে কয়েক হাজার ব্যবহার হয়েছে লেয়ার, তার ভিতরে আমি কিছু লেয়ার আছে 50-60টা, যেখানে আমরা ইউজ করেছি আপনার স্টক ব্যবহার করেছি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আপনার, আচ্ছা স্টক ব্যবহার করেছি, ধরেন আমরা এখানে রেড কালারের স্টক ব্যবহার করেছি। তো আমি যদি ডাবল ক্লিক করি ম্যাজিক ওয়ান টুল, এখানে দেখেন একটা প্যানেল দেখতে পাবেন। এখানে দেখেন কিছু অপশন আছে, যেমন প্রথমে আমাদের হচ্ছে ফিল কালার সিলেক্ট ছিল, তাই না? তো এই কারণে আমরা যখন এই ফিল কালার সিলেক্ট থাকা অবস্থায় কোনো ফিল কালারের উপরে ক্লিক করেছি, ওই ফিল কালারগুলি কি হয়েছে টোটাল পেজে সিলেক্ট হয়েছে। এখন যদি আমরা স্ট্রোক কালারকে ফলো করি এবং এই মুহূর্তে যদি আমি আপনার এইটার উপরে ক্লিক করি, হ্যাঁ, তাহলে দেখেন টোটাল পেজে এই দুইটা অবজেক্ট সিলেক্ট হয়েছে, কারণ এই দুইটাতেই কি আছে, স্ট্রোকের কালার কি আছে, রেড। যদি আমি এখানে ক্লিক করি কি হবে, এই পেজে মানে কালো রঙের যত স্টক আছে, যতগুলো অবজেক্ট আছে স্টকের, এমনকি যে এখানে যে ইফেক্টটি ব্লেন্ড ব্যবহার করছিলাম ওইটা পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি এখন একটা কাজ করি, শুধু ওয়েট হিসেব করে সিলেক্ট করব স্টকের, যেমন আমি এখান থেকে স্টক ওয়েটটাকে সিলেক্ট করে নিলাম এবং আমি এই মুহূর্তে যে এইটাই ক্লিক করি, তাহলে কোনটা কোনটা সিলেক্ট হবে বলতে পারবেন? 4টা হবে, এইটা এইটা এইটার এইটা, কারণ এই 4টাতেই কি ওয়েট একই আছে। দেখেন এই 4টা সিলেক্ট হয়েছে, বাকিগুলো কিন্তু হয়নি। আমি কিন্তু এখানে 12 আছে, এটাকে আমি কিন্তু কমাই দিতে পারবো, শুধু 4টাই পরিবর্তনটি হবে। আচ্ছা এবার যদি আমরা দুইটাকে ফলো করি, যেমন আমি স্টক কালার এবং স্টকের ওয়েট এই দুইটা ফলো করি, স্টক ওয়েট এবং স্টক কালার, এইটাকে ফলো করি, আর যদি এইটাই ক্লিক করি, কোনটা কোনটা সিলেক্ট হবে, এইটা, কারণ এই দুইজনের কি ওয়েট একই, কালারও একই। যদি এখানে ক্লিক করি, শুধু ওইটাই সিলেক্ট হবে, আর এই যে এইটা সিলেক্ট হয়েছে, তাই না? আমাদের এখানে যে টলারেন্স একটু কমাই দিবেন। হ্যাঁ, না কালার ওয়েট দুইটার জন্যই সিলেক্ট হবে এই মুহূর্তে। একটা মানে এটা কাছাকাছি তো ওয়েট,
যেন বুঝতে পারে না অনেক সময়, এই জন্য আমাদের টলারেন্স কমাই দেওয়া লাগে। দেখেন এখন ক্লিক করলাম, শুধু এইটাই সিলেক্ট হচ্ছে, তাই না? আর যদি আমরা ফিল কালারও নিয়ে আসি, মানে আমাদের এই 3টা কন্ডিশনই অ্যাপ্লাই হবে আর কি। এরকম কিছু করি, আমি যদি এখানে ক্লিক করি, কয়টা লেয়ার সিলেক্ট হবে? 1 নম্বরে আপনারা দেখেন যে ওয়েট একই আছে, কয়টা অবজেক্টে? 4টা অবজেক্টে, ঠিক না? 2 নাম্বার হচ্ছে স্ট্রোকের কালার একই আছে, কয়টা অবজেক্টে? এই 2টা অবজেক্টে। 3 নাম্বার হচ্ছে কি ফিল কালার একই আছে, শুধু এতেই। তার মানে এখানে ক্লিক করলে এই সিলেক্ট হবে, আর কেউ কি হবে? হবে না। মানে আপনার হচ্ছে 3টা এখানে যে কন্ডিশন আছে, 3টা কন্ডিশনে কি হতে হবে? ওখানে অ্যাপ্লাই হতে হবে, তাহলে এটা কি করবে? কাজ করবে। নাহলে কিন্তু এটা কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমেজ না না না, ইমেজ কখনো কাজ করে ইলাস্ট্রেটরে? ইলাস্ট্রেটর হইল ভেক্টর, বোঝেন নাই? আপনি কি কোনো ইমেজের উপরে স্ট্রোক ব্যবহার করতে পারবেন? কালার ফিল করতে পারবেন? পারবেন না, এজন্য হবে না। কিন্তু ফটোশপে আবার হবে। ফটোশপে আপনি ইমেজে কালার দিতে পারবেন, ইমেজে আপনি কালার ফিল স্ট্রোক দিতে পারবেন, ইমেজ কাটতে পারবেন, কারণ ফটোশপ হচ্ছে রেস্টার সফটওয়্যার, যেখানে ইমেজ নিয়ে কাজ করা হয়। আচ্ছা, এরপরে দেখেন যে যেটা আছে, এই টুলটির ব্যবহারটা আমরা খুব একটা করি না, চাইলে আপনি দেখতে পারেন। এটা হচ্ছে আপনার পেন টুলের মতোই অনেকটা, যে আমি যদি ক্লিক করি এবং আমি থার্ড পয়েন্টে যখন ক্লিক করতে যাব, তখন ও অটোমেটিকভাবে থার্ড পয়েন্টটা এখানে, তার মানে সেকেন্ড থেকে থার্ড পয়েন্টের ভিতরে কিন্তু একটা অ্যাঙ্কর যেভাবে আমরা নিব, তার সাথে কিন্তু স্মুথ রাখতে গেলে ফার্স্ট পয়েন্টে অ্যাঙ্করটা সেভাবে থাকতে হয়, নাহলে এটা কি হয় না, স্মুথ হয় না। যদি আমরা এটা একটু পেন টুল দিয়ে বোঝার চেষ্টা করি, ধরেন আমরা একটা অ্যাঙ্কর নিলাম, এখানে একটা অ্যাঙ্কর নিয়ে একটা করলাম, কার্ভ করলাম, ওকে? আমি ধরেন কোনো কারণে এটাকে ব্রেক করে রাখলাম, করে এখন আমি যদি থার্ড পয়েন্ট কোথাও নেই, যে এখানে নেই, তো এখানে আমি কার্ভটা কিভাবে করবো? এইভাবে করব না এইভাবে করব না এইভাবে করব? কারণ আমি এইভাবেই করলাম, আমি ধরে নিচ্ছি মনে হয় এইভাবেই করতে হবে। দেখেন আমি করার পরে খেয়াল করে দেখেন যে এই জায়গাটা কিন্তু স্মুথ হয়নি, হয়েছে? তার মানে এটা স্মুথ হতে গেলে আমি যখন আমার এই পয়েন্টটাকে এখানে নিয়ে আসছি, এটা স্মুথ হতে গেলে এইটা কিন্তু এই যে এইভাবে কিছু একটা হওয়া উচিত ছিল, তাহলে এটা স্মুথ দেখাতো। ওটা আমাদেরকে ওইভাবে করে নিতে হবে। কিন্তু আপনি যদি এই টুলটির ব্যবহার করি, দেখেন আমি যখন থার্ডটা এখানে নেব, তখন স্মুথ হওয়ার জন্য আগে যেই অবস্থানটা থাকা উচিত ছিল সেটা দেখাচ্ছে। এখানে নেই, তাহলে এইখানে নেই, এখানে নিয়ে নিলাম। দেখেন এটা কিন্তু অটোতে কিন্তু আগে ডিটা সহ স্মুথ হয়ে গেছে। আমি যদি এখন আমাদের ফোর্থ পয়েন্টটা এখানে নেই, দেখছেন ওটা কিন্তু যেভাবে স্মুথ করার প্রয়োজন সেভাবে কিন্তু অটোতে কি স্মুথ করে করে নিয়েই কাজ করতেছে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, কখনো কখনো এটা সহজ, কিন্তু সব সময় না। হ্যাঁ, কখনো কখনো এটা সহজ, কিন্তু পেন টুল তো ধরেন পেন টুলই। হ্যাঁ, পেন টুলের সাথে অন্য কারোর তুলনা করা যাবে না, কোনোভাবেই যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে ওর নিয়ম অনুযায়ী, কিন্তু আমাদের তো অধিকাংশ সময় আমাদের মনের মতো করে ডিজাইন করতে হয়। এই আচ্ছা, এরপরে যে যদি আপনি মনে করেন যে এখানে তো আমরা দেখলাম যে একটা পয়েন্ট আরেকটা পয়েন্টের সাথে মিলে মিশে কাজ করতেছে, তাই তো? যদি আমরা একটু চাই যে না একটু আমার কথা মতো কাজ করুক, মানে এখান থেকে কথা মতো কাজ করা বলতে কি, যে থার্ড পয়েন্টটা এখানে নিলে এই যে কার্ভটা হয়ে যাচ্ছে, তাই না? এখানে কিন্তু কোনো স্ট্রেট লাইন হচ্ছে না, হচ্ছে কি
তা আমি যদি সেটা চাই তাহলে ডাবল ক্লিক করবেন জাস্ট আপনি, সরি এখানে ডাবল ক্লিক করে নেওয়া দরকার ছিল। আচ্ছা ওকে, সমস্যা নেই, আমি আবারও করতেছি। এই যে ডাবল ক্লিক করে নিলাম, দেখছেন? এবার আপনি ক্লিক করেন, এর পরের ধাপ থেকে দেখেন আপনার আবার কার্ভ শুরু হয়ে গেছে। আপনি যদি এখানেও ডাবল ক্লিক করেন, এটা ওই যে একবার নর্মাল পেন টুল দিয়ে ক্লিক করে গেলে যেভাবে কাজ করে সেভাবেই কাজ করতেছে, তাই না? হ্যাঁ ফাও মানে আপনাদেরকে আমি যা দেখানোর মোটামুটি দেখাইছি, তেমন এর ভিতরে তেমন ইম্পর্টেন্ট আর কিছু আপনারা পাবেন না আর কি। হ্যাঁ, আমি যেটা ইম্পর্টেন্ট আমি বলে দেবো। যেমন এই মুহূর্তে যেটা করতেছি ব্রাশ টুল, এটা অবশ্যই ইম্পর্টেন্ট, কোনো সন্দেহ নেই, এটা অবশ্যই কি ইম্পর্টেন্ট, এই বিষয়ে কোনোই সন্দেহ নাই। ব্রাশ দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো কোনো কিছু লিখতে পারতেছেন, তাই তো? তা আপনি যদি ব্রাশের সাইজটা কমাতে বা বাড়াতে চান, তার জন্য আপনি থার্ড ব্র্যাকেটের ব্যবহার করবেন। দেখেন বেড়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, না অত ব্যাপক না, দেখেন আপনারা প্র্যাকটিস করেন আর কি। অত ব্যাপক না, বুঝছেন? ফটোশপে ব্রাশ অনেক আছে, প্রচুর। মানে আপনি ব্রাশ নামায় ধান ক্ষেত, গম ক্ষেত, এরপরে কি বলে, হ্যাঁ, তারপরে চাঁদ, সূর্য, নদী, সাগর, ধোঁয়া, আগুন, পানি সব তৈরি করতে পারবেন শুধু ব্রাশ দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে ব্রাশটা আসলে ওইভাবে ছোট করতে চাচ্ছি আমি, মানে ভুল ক্রমে আর কি। হ্যাঁ, এখানে আসলে আপনি স্ট্রোকের উপরে নির্ভর করে এটা ছোট বা বড় হবে। আর ফটোশপে আপনি যে থার্ড ব্র্যাকেট ব্যবহার করবেন, ঠিক আছে না? আমার মনে নেই, আমি বলছিলাম যে থার্ড ব্র্যাকেটের কথা। আচ্ছা, এটা হলো নাম্বার 1। এই আর কিছু নাই, এই ব্রাশে আর কিছু নাই। তবে যারা আঁকতে পারে, মানে আর্ট করে, তারা আবার এই ব্রাশ দিয়ে স্কেচ তৈরি করে। হ্যাঁ, যে এইভাবে ফ্রি হ্যান্ডে তারা আঁকে, বুঝছেন? চোখ আঁকে, নাক আঁকে, মুখ আঁকে, ঠিক আছে, দাঁত আঁকে, এইভাবে তারা কাজ করে। যারা আর্টিস্ট করতে পারে, ব্রাশ দিয়ে করতে পারে, পেন্সিল দিয়ে করতে পারে, যেখানে পেন্সিল আছে। হ্যাঁ, পেন্সিল দিয়ে অনেকে করে, আর্ট করে, সুন্দর করে আর্ট করে। আমি আবার আর্টিস্ট না, বুঝছেন? হ্যাঁ, আমি খুব একটা এঁকে দেখাতে পারবো না। অবশ্যই যারা ভালো আর্টিস্ট তারা কাগজে এঁকে নেয় প্রথমে, হ্যাঁ, তারপরে স্কেচ করে এটা ফলো করে। অনেক সময় এখানেও স্কেচ করে, অনেক সময়, ঠিক আছে? মাউস দিয়ে করে আসলে কি, মানে প্রত্যেকটা জিনিসের তো একটা বেটার ওয়ে আছে। বাস্তবিক অর্থে যারা আর্টিস্ট, যারা আর্ট করে, তারা খাতা কলমেই করে। যদি কেউ কম্পিউটারে করতে চায়, তারা একটা ট্যাব পাওয়া যায়, গ্রাফিক্স ট্যাব নাম, ঠিক আছে? ওই গ্রাফিক্স ট্যাবটা কিনে আপনি যখন ইলাস্ট্রেটরের সাথে যুক্ত করবেন, তো এখানে ট্যাবটি থাকবে, আপনি ডিসপ্লে দেখতে পাবেন এইভাবে। এবার আপনি ওই ট্যাবের জন্য আবার কলম আছে, ট্যাবের কলম, বুঝছেন? ওই কলম দিয়ে কালি পড়ে না, কিন্তু আপনি ট্যাবের উপরে যা লিখবেন সেটা এখানে আঁকা হয়ে যাবে। আর ধরেন একটা জিনিস আপনি পেন্সিল বা কলম দিয়ে আঁকেন, আর একটা জিনিস আপনি মাউস দিয়ে করেন, পার্থক্য আছে না? আমি যদি এখন মাউস দিয়ে এখানে ব্রাশ দিয়ে আমার নাম লিখতে যাই, আমার তো অবস্থা মোটামুটি খারাপ হয়ে যাবে। হ্যাঁ, অনেকে এটাকে আবার সুন্দর করে প্র্যাকটিস করে নিচ্ছে, বুঝছেন? এই জিনিসটাকে অনেকে কি করছে, সুন্দর করে প্র্যাকটিস করে নিছে। যারা করে নিছে তাদের কথা বলে তো আর লাভ নেই। হ্যাঁ, কিন্তু এইটাই আমি এখানেই এইটাকে আমি যখন গ্রাফিক্স ট্যাবলেটে করব, আমার কাগজে ঠিক যেমনটি আমি আউটপুট পাবো, সেম আউটপুটটি এখানে পাবো। আমি ধরেন কাগজে যেমনটি লিখতে পারি, একটা জিনিস ধরে কাগজে আমি যেভাবে আঁকি, যেভাবে লিখি, যেভাবে হাত ঘোরাই, যেভাবে মুছি, ঠিক আছে না? যখন আমি গ্রাফিক্স ট্যাবলেটের উপর এই কাজটি করবো, আউটপুটটা তো এখানে আসবে, তাই ঘটবে। মানে আপনার মূলত আমি যে এখানে আবার পেন্সিল টুলটা নিছি না, এই পেন্সিল টুল আর এই ব্রাশ টুল সেম কাজ করে, একই। দেখেন আমরা যদি দেখি,
এখান থেকে আসলে ইয়াটা যদি বাড়িয়ে দিই তাহলে আপনি দেখবেন যে আপনি কেমন যেন ইসের ব্যবহারই করছেন, কি বলে এটাকে, ব্রাশের ব্যবহারই করছেন। দেখছেন কেমন যেন ব্রাশের ব্যবহারই করতেছি আমরা। একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে আমি যখন ব্রাশ নিয়ে কাজ করি তখন এটা কিন্তু দেখেন ছেড়ে দিলে এটা অটোতে স্মুথ হয়ে গেল। আবারও দেখেন দেখেন কোনো কোনো জায়গাটা স্মুথ নাই, বাট আমি যখন ছেড়ে দিলাম তখন কিন্তু অটোতে কি হয়েছে, স্মুথ হয়ে গেছে। আপনার পেন্সিল টুলে এই কাজটি হয় না, আবার হয়ও, দেখে দাঁড়ান একটু বৃদ্ধি করে না, ওইভাবে হয় না আর কি, বুঝছেন, ওইভাবে জিনিসটি হয় না। পার্থক্য এখানে। তাহলে তো আমাদের আসলে পেন্সিলের ব্যবহার না করলেও চলে, কি বলেন আপনারা, ব্রাশের ব্যবহারই তো করা যায়। যাক, সব আছে, তারপরও আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন। তবে একটা জিনিস কি, যে যদি স্মুথ নাও হয়, হ্যাঁ, যদি স্মুথ কোনো কারণে নাও হয়, অনেক সময় আমরা অনেক কিছু করি, যেমন ধরেন এই মুহূর্তে আমরা এই টাইপের একটি শেপ তৈরি করলাম, ঠিক আছে, বা হয়তো আপনি এই ধরনের কিছু করলেন, বা কি করবেন, ধরেন এটা করলাম, সেটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, করা যাবে, সমস্যা নেই। এখন আমরা আসলে এটা নিয়ে যদি একটু চিন্তা করি আর কি, যেটা করা হয়েছে। এখন প্রথম কথা হচ্ছে কি, এটা কি স্মুথ হয়েছে ঠিকঠাক, এটা হলো প্রথম কথা। এটা মোটামুটি স্মুথ হয়েছে, কিন্তু আমরা ধরে নিই এটা স্মুথ হয়নি, এরকম হয়ে গেছে। হ্যাঁ, এটাকে স্মুথনেসটা আমরা কি করতেছি, নষ্ট করে দিচ্ছি, ঠিক আছে। দেখেন বেশ নষ্ট হয়েছে নাকি। যদি না হয় এটা স্মুথ, তখন আমরা কি করতে পারি, স্মুথনেসটা কিভাবে নষ্ট করলাম, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে। তাহলে ঠিক করতে গেলে আমাকে কি দিয়ে করতে হবে, অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে। এই যে অ্যাঙ্কর পয়েন্টটি নিয়ে আমি ধরেন এটাকে আবারও আমার পছন্দ মতো, যে হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেল দিয়ে কি করতে পারবো, স্মুথ করে নিতে পারবো, তাই তো, এটাকে স্মুথ করে নিতে পারবো। এই একটা ওয়ে। আরেকটা হচ্ছে কি, যে এরপরেও যদি কোথাও আমার কাছে মনে হয় যে না কিছুটা সমস্যা রয়ে গেছে, তখন কিন্তু আমরা অবজেক্ট পাথ, এখানে দেখেন সিম্পলিফাই নামে একটা অপশন আছে, আমরা এই অপশনটি ব্যবহার করতে পারি। যদি আমরা প্রিভিউ অন করে দিই, দেখেন এটা অটোতেই কিন্তু কি হয়েছে, স্মুথ হয়েছে। এছাড়া আমাদের অনেক সময় কোনা টোনা থাকে কোনো কোনো ইয়াতে, সেই ক্ষেত্রে আপনারা এই যে অ্যাঙ্গেলটার ব্যবহার করতে পারেন। যদি সেরকম কোনো পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে এটার ব্যবহারে পরিবর্তন হবে, আর না হলে তেমন পরিবর্তনের প্রয়োজন না হলে তার হবে না। দেখেন এমনিতে 100% এই অবস্থা, আর যদি আমরা একটু বাড়িয়ে দিই, দেখেন আমাদের আসলে এর ভিতরে যত অ্যাঙ্কর পয়েন্ট কমে যাবে, অবজেক্টটি তত কি হবে, স্মুথ হয়ে যাবে। আমরা যখন কোনো লোগো তৈরি করি তখন কিন্তু এই জিনিসটি অনেক কাজ করে। আর আমরা এই যে এটার ব্যবহার তো আগেই দেখেছি, ওয়াইড, তাই না, এটা ব্যবহার আগেই দেখেছি আমরা। আমরা যদি কোনো ওয়াইড ব্যবহার করি, এমনকি আপনি যদি মনে করেন যে এখানে দেখেন ব্রাশ আছে, দেখছেন এই যে ব্রাশ, এই ব্রাশের ব্যবহার করবেন, তাও আপনি করতে পারেন। এখানে কিছু ব্রাশ আছে, দেখছেন, তো এখানে আরো ব্রাশ আছে। যে আমরা যদি এখানে যাই, অ্যারোতে যাই, গেলে আপনি দেখতে পাবেন যে এখানে অনেক ব্রাশ আছে, অনেক ব্রাশ, বিভিন্ন ব্রাশ আছে। এছাড়া আপনি যদি এই যে এটাই ক্লিক করেন, আরো দেখতে পাবেন, এভাবে করে আরো অনেক ব্রাশ আসবে, আরো দেখতে পাবেন। এগুলো আবার বর্ডারের মতো। হ্যাঁ, দেখেন আমি যদি এখানে একটা কাজ করি, আমি যদি এখানে একটা সার্কেল নেই, এটা ব্যবহার করি, দেখেন আমার এই সার্কেলের চারপাশে এটা ব্যবহার হয়ে গেছে, দেখছেন। একটু বড় করে, এবং আমি যদি এখানে স্ট্রোকের পরিমাণ বেশি করি,
আরো এখানে আছে, মানে এটা শুধুমাত্র যে আপনার ইসের উপরে অ্যাপ্লাই হবে তা না, সার্কেলের উপরে যে এটা অ্যাপ্লাই হতে হবে তা না, মানে পাথ থাকলেই অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। এখানে আরো আছে, এটা দেখেন ঘাস, প্লেন, তার কাটাতে না, হাত, পিঁপড়া, যা আছেন। সিগনেচার লোগো বলতে কি বুঝাইছেন, মানে আপনার যে টাইপটা সিগনেচার হয় তাই, নামটা ওইটা ফন্ট পাওয়া যায়, অনেক স্ক্রিপ্ট ফন্ট পাওয়া যায়। হ্যাঁ তো হ্যাঁ স্ক্রিপ্ট ফন্ট পাওয়া যায় অনেক। না মনে হয়, আচ্ছা ওকে, এটা এটা আপনাদের কাজে লাগতে পারে, এই যে রেবন, ঠিক আছে। আমরা অনেক সময় দেখা যাচ্ছে আপনি এখানে একটা রেবন করলেন, এরপরে এখানে কিছু লিখলেন, ঠিক আছে, এই ধরনের দেখছি না। বা আপনি আসলে যদি এখানে এই টাইপের নিয়ে তারপর রেবন নেন তাহলে এইভাবে আসবে জিনিসটি। অনেক সময় আমরা একটু হ্যাঁ স্ট্রোকের হিসেব করে অ্যাপ্লাই হয় অনেক সময়। এই টাইপের ইসের উপরে রেবন থাকে, দেখেন এটা ওইভাবে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। এটা সোজা, আর এটা কি দেখছেন কার্ভ, পরিমাণ কমাতে চাইলে এখান থেকে কমানো যেতে পারে, স্ট্রোকের উপর নির্ভর করে। ইলাস্ট্রেটর আর তিন চারটে এরকম। আচ্ছা তাহলে আমরা ব্রাশের ব্যবহারটাও কি দেখে নিলাম, তাই তো। আমরা কাজ করতেছিলাম কি নিয়ে, ব্রাশ টুল নিয়ে। এর নিচে যেটা আছে এটার নাম হচ্ছে ব্লব ব্রাশ টুল। আমরা যদি ব্লব ব্রাশ টুলে ডাবল ক্লিক করে অপশনটায় যাই, তো এখানে গেলে পরে এখানে দেখেন যে একটা ইয়া পাওয়া যায়, একই, শুধু পার্থক্য কি দুইটার ভিতরে, এমনি ব্রাশ টুল আর এটার ভিতরে আপনি চাইলে পেন্সিল, আপনার কলমটাকে, পেনটাকে একটু এই ধরনের করে নিতে পারেন, মানে যেটা দিয়ে আপনি কালি করছেন তাই না, ওইটা যদি নর্মাল থাকে তাহলে কালিটা ওই হিসেবে হবে, কিন্তু ওইটা যদি একটু অদ্ভুত থাকে তখন কালিটা একটু বাঁকা ছাকা করতে গেলে একটু অন্যরকম হয়ে যায় না, এই আর কি। আমরা যদি একটু স্মুথ দেখাই দিই, এরপরে যদি আমরা এখানে কাজ করি, দেখেন আমার আমি এই অবস্থায় আছে, তার মানে আমি যদি সোজা দাগ দিই সোজা এটাই হবে, ঠিক না। কিন্তু আমি যদি এটাকে পেঁচাইয়ে ফেলি তখন কিন্তু দেখছেন যে আপনার হচ্ছে এই যে চিকন মোটা এই ধরনের একটা বিষয় আসে। তার মানে এমনিতে আমি কাজ করতে গেলে এটার ব্যবহারটা মোটামুটি অনেকেই করে, হ্যাঁ। অনেক জায়গায় এটা ব্যবহার হইতে পারে। এই মোটামুটি, হ্যাঁ কি যারা টাইপোগ্রাফি নিয়ে কাজ করে বুঝছেন, তারা আবার এই ব্রাশ দিয়ে নাম লেখে, এই লেখে, ফন্ট তৈরি করে, তারা এই দিয়ে লেখে, সুন্দর করে লিখে লিখে ফন্ট তৈরি করে, হ্যাঁ, যারা টাইপোগ্রাফি নিয়ে কাজ করে। আচ্ছা এরপরে পেন্সিল তো আমরা দেখলাম, ঠিক না। স্মুথ টুল হচ্ছে আমরা যে পেন্সিল দিয়ে যেখানে দাগ দিছি বুঝছেন, ওইখানে যদি আমরা একটু টানি, মানে অবজেক্টটি সিলেক্ট করে অ্যাঙ্করের উপরে টান দিবেন,
তাহলে ওখানে যদি কোনো স্মুথের কোনো ঘাটতি থাকে স্মুথ হয়ে যায়। হ্যাঁ, এই যে দেখছেন, না পেন্সিল বলে কথা নেই, অ্যাঙ্কর পয়েন্টের উপরে অ্যাপ্লাই হয়, বুঝছেন, যে কোনো অ্যাঙ্কর পয়েন্টে আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, মানে আপনার অ্যাঙ্কর পয়েন্ট যত কম, বুঝছেন, ততই ওইটা স্মুথ। দেখেন এটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে একটা স্মুথে একটা হয়ে গেছে, ঠিক না? পাথ ইরেজার এগুলো আসলে ওইভাবে এটার ব্যবহার ওইভাবে আমরা করি না আর কি। ঠিক আছে, তো আপনি যদি কখনো করতে চান করতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, জয়েন টুল তো আমরা এমনিতে আলোচনা করছি না, দুইটা অ্যাঙ্করকে সিলেক্ট করে যে রাইট ক্লিক করে ওইটা জয়েনই ব্যবহার করবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্রাশ টুল, ইরেজার টুল। ইরেজার টুল দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো কাটতে পারবেন, এই যে যেখান থেকে মনে চায় সেখান থেকে কেটে ফেলবেন। তা আপনি ইরেজার টুলে ব্যবহার করলে আপনার আর মোছামুছির জন্য কি লাগবে বলেন? লাগে কিছু? ইরেজারই যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, ইরেজার। তারপরে যেটা আছে আপনার সিজার টুল। সিজার টুল দিয়ে মূলত যেটা করা হয়, এটা কেচি, তো আপনি দেখা যাচ্ছে কেচি দিয়ে সাধারণত সোজা করে একটা জিনিস আমরা কেটে ফেলি, ঠিক না? কেচি দিয়ে তো এইভাবে কাটা হয় না সাধারণত। কেউ চাইলে বাস্তব কেচি দিয়ে যা চাবে তাই পারবে, কিন্তু বাস্তবতা যেটা, যে সোজাভাবে আমরা কোনো কিছু কাটি, এই জন্য কেচি ব্যবহার করে, এই হিসাবটা আমরা ধরি। তো আপনি এখানে তাই হইতে পারে যে আপনি ধরেন এখান থেকে আপনি এইভাবে কোণা করে কাটতে চান, কোণা করে এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা, অবশ্যই অ্যাঙ্কর টু অ্যাঙ্কর ক্লিক করতে হবে। তো দেখেন এই যে এটা কিন্তু কেটে গেছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবেন না কেন? আছে অপশন, বোঝেন নাই? এখন একটা সুযোগ, একটা সুবিধাও আছে অসুবিধাও আছে। যেমন আমরা যদি, হ্যাঁ, আমি যদি এখান থেকে করি, খেয়াল করেন না, আরো কাহিনী আছে। আপনি যদি এখান থেকে করেন, আপনার এটা অটো হয়ে যাবে, জয়েন হয়ে যাবে। এখানে যেমন কেটে দিছে, এটা কি জয়েন আছে? নাই। আপনি যদি এখানে পাথ ফাইন্ডারে ব্যবহার করেন, যেমন ধরেন কই গেল পাথ ফাইন্ডার, ডিভাইড করেন, কে আচ্ছা, আমি স্টকটা বাদ দিয়ে কাজ করি, বুঝছেন? আমি ডিভাইড করে, ডিভাইড করার পরে আমরা যদি এখন এটার উপর স্টক অ্যাপ্লাই করি, দেখছেন জয়েন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে 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 হচ্ছে আপনার ওইটা হবে না। আর এখানে আমরা যদি মনে করি যে যেখানে অ্যাঙ্কর পয়েন্ট নাই সেখানে কাটবো, তাহলে কি করতে হবে? ধরেন আমি এখান থেকে এই পর্যন্ত কাটতে চাই, কি করতে হবে? আমাকে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করে নিতে হবে। কারণ আপনার এই সিজার টুলের বিষয় হচ্ছে এই একটা অ্যাঙ্করে ক্লিক করবেন, তারপর দেন আরেকটাই করবেন, তাহলে ওই সোজাসুজি ওইটা কি হয়ে যাবে? কেটে যাবে। এটাই এর বিশেষত্ব। তো আপনাকে এভাবে কাজ করতে হবে। কিছু সুযোগ সুবিধা পাবেন আপনি, আবার পাবেনও না, সব মিলিয়ে। আর তারপরে যেটা আছে দেখেন সিজার টুলের নিচে নাইফ। যে টুলগুলো এখন দেখতেছেন এগুলো কিন্তু আপনারা খুব একটা এগুলোর ব্যবহার পাবেন না। মানে আমরা এতদিন যা দেখছি, কোনো কাজ করতে গেলে ওইগুলোর ব্যবহারই 95%। আর এগুলো আসলে আপনারা একবার করে দেখলে বা একবার করে প্র্যাকটিস করলেই, মানে দু একবার প্র্যাকটিস করলে এটা মনে থাকবে, খুব কঠিন কিছু না। এই যে নাইফ দিয়ে কি করে, ছুরি, তাই না? মন মতো কাটা যায়, ইচ্ছা মতো কাটা যায়। তো এটাকে বলেন আমি কিভাবে কাটবো? হ্যাঁ, ঢেউ
না না, ও অটোতে কেটে দেবে। বুঝলাম না। ব্যাস, কালারের জন্য বোঝা যাচ্ছে না। আরো যত্ন করে করতে পারলে দেখেন এর মধ্যে কিন্তু আছে, স্মুথ নাই অনেক জায়গায়, যেমন এই যে কোনাগুলো স্মুথ না, দেখছেন স্মুথ। আরো সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে করলে, এটা যত আপনি ধীরে কাজ করবেন ততই এটা স্মুথ হয়। হ্যাঁ, ওই দেখেন ওই যে স্মুথনেস নষ্ট হয়ে যায়। এবার এটা কিন্তু স্মুথ মোটামুটি হবে। আর যদি স্মুথ নাও হয় তাও সমস্যা নেই, আমরা জানি কিভাবে স্মুথ করতে হয়, ঠিক না? একটা স্মুথের বিষয় একটু আপনাদের বলি, যেমন এই কোণাটা স্মুথ না, এই যে কোণাটা কি স্মুথ? সহজে কিভাবে স্মুথ করব বলতে পারবেন? বলেন। হ্যাঁ, তারপর কি? হ্যাঁ, রাইট। এই যে এটা ব্যবহার করলে এটা কিন্তু সহজে স্মুথ হবে, দেখছেন? আবার কোথাও আমাদেরকে কাজ করতে হবে, হ্যাঁ, যেমন এই জায়গাটা আসলে অত সহজে এটা হবে না। হ্যাঁ, যদি কোথাও সহজে না হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? অ্যাঙ্কর ধরে কাজ করতে হতে পারে, হ্যান্ডেল ধরে, অ্যাঙ্কর ধরে, পেন টুল এনে যুক্ত করতে হতে পারে, ঠিক না? মোটামুটি কোনো অবজেক্টকে আমরা কিভাবে ওইটাকে করব, আপনার স্মুথ করব, সেই বিষয়টি আমাদের জানা থাকতে হবে। এছাড়া এরপরে যেও যদি স্মুথের কোনো প্রবলেম হয়, আমরা সিম্পলিফায়ার ব্যবহার করতে পারি। সিম্পলিফায়ার ব্যবহার করলে দেখবেন যে ওটা যথেষ্ট স্মুথ হয়ে যাবে, যেটা আপনি এমনিতেই পারতেছেন না। আচ্ছা, তারপরে আমরা আসলে হ্যাঁ এগুলো নিয়ে আলোচনা করছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার স্কেল বা শেয়ার টুল, তাই না, বা রিশেপ। এই রিশেপটা দিয়ে যে কাজটা হয়, ওই যে অ্যাঙ্কর পয়েন্ট ধরে কাজ করে আর কি, বুঝছেন? সেটা আমরা এমনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করে থাকি। হ্যাঁ, রিশেপ দিয়ে যেটা করি। দারুণ। না, এটা হচ্ছে আপনার নিবে, ওই কি বলে পাত, এই পাতটা নিবে মনে হয়। দাঁড়ান, এটা আমি একটু দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ তো হচ্ছে। আমি মনে করতেছি পুরাটাই মুভ হচ্ছে, আসলে পুরাটা মুভ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এটা খেয়াল করে পারিনি। আমি ভাবতেছি মনে হয় পুরাটা না, দেখেন ওইটা হচ্ছে, কাজ হচ্ছে। আমি যেখান থেকে যে শেপটাকে নিচ্ছি, দেখেন আমি মুভ করলে, দেখেন এইটা মুভ হয়ে মানে টোটালটা মুভ করে ওর ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্ট এবং লাস্ট অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে সেটা কিন্তু জায়গাতেই আছে, ঠিক না? জায়গাতে থেকে আমি জাস্ট এই যে শেপটা আছে, এই শেপটাকে রিশেপ মানে পুনরায় অন্য একটা শেপে পরিণত করতেছি। দেখেন এটা কিন্তু আরেকটি শেপ হয়ে যাচ্ছে। এই শেপটা আরেকটি শেপ হয়ে যাচ্ছে। মানে এইটা হওয়ার ক্ষেত্রে কোনো অ্যাঙ্কর কিন্তু এখানে বাধাগ্রস্ত করতে পারতেছে। কিন্তু আমি যদি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নেই এবং আমি যদি কোনো একটা সাইড এই জায়গাটায় ক্লিক করি, তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে এই মানে যে পাথটি আছে এই পাথটি সিলেক্ট হয়েছে, তাই না?
মুভ করলে ওই পাথটি মুভ হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমাকে অন্য অন্য যে অ্যাঙ্করগুলো আছে এরা কিন্তু বাধাগ্রস্ত করছে পুরো শেপটাকে নিয়ে কাজ করার ক্ষেত্রে। তাহলে বিষয়টা যদি আমরা আরেকটু দেখি, আচ্ছা আমরা ধরেন অন্য একটা শেপ নিই, এটা না, যেখানে এইটা নেওয়া যেতে পারে, এই শেপটি নেই আমরা নিয়ে আমি যদি এখান থেকে আপনার যে রিশেপ টুলটি ব্যবহার করি, তাহলে সব পুরো শেপটি কি হচ্ছে, মুভ হচ্ছে, তাই না? মুভ হয়ে আরেকটি শেপে রূপান্তরিত হচ্ছে। আচ্ছা, শেয়ার টুল মানে এখানে আসলে শেপ নিয়ে কাজ করা। হ্যাঁ, ধরেন আমি যদি এই অবজেক্টের উপরে শেয়ার টুলের ব্যবহার করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে দেখেন এখানে যেভাবে আছে জিনিসটি, অবজেক্টটি মানে আপনার এই যে মূল শেপটা যে এইভাবেই পরিবর্তন হয়ে যাবে। আমি এটা ব্যবহার করে টান দিলে এই মাথাটা এইদিকে বা মানে এটা এইভাবে শেয়ার হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা যাক, এইটার ব্যবহারও আমাদের যে খুব লাগে তা না, কারণ আমরা আসলে যে আকৃতি দরকার এটা তো আমাদের ইচ্ছা মতো হয়নি, এই আকৃতি তো আমাদের মন মতো হচ্ছে না, হচ্ছে আমি যা চাচ্ছি সেটা হচ্ছে না। এখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই হচ্ছে, যে ইফেক্টটি সফটওয়্যার আমাকে দিছে, কিন্তু আমরা যখন পেন টুল নিয়ে কাজ করব তখন কিন্তু আমি আসলে যেটা চাই সেটাই আমি তৈরি করতে পারবো, ঠিক না? আমার আসলে যেটা আকাঙ্ক্ষা, যে ডিজাইনটা আমি করতে চাই সেটা তৈরি করতে পারবো। বলেন। হ্যাঁ, স্কেল, আমি এটার ব্যবহারটা একটু এখন দেখাবো, কারণ এই জিনিসটি আমাদের লাগবে, বাকিগুলো কতদূর কি লাগবে না লাগবে না এটা আমাদের মোটামুটি প্রয়োজন হবে। দেখেন আমি এখানে হচ্ছে আমি যদি ডাবল ক্লিক করে স্কেলের ভিতরে যাই, এখান থেকে আমরা আসলে দেখতে পারবো আমি এটাকে ইউনিফর্ম রেখে কাজ করতে পারবো। এখানে দেখেন দুইটা অপশন আছে, এই দুইটা অপশন, একটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল কর্নার আর একটা কি স্ট্রোক বা ইফেক্ট। তো যেটা হয় সেটা হচ্ছে আমাদের যদি আমরা এর আগের দিন দেখেছি, তাই না, যে আমরা একটা স্ট্রোক যখন ব্যবহার করি, এই স্ট্রোকটি যখন ব্যবহার করলাম, তো আমরা এখানে যদি এই অবজেক্টটিকে একটা রেখে দিয়ে আমি একটা ডুপ্লিকেট করি এবং আমি যদি এটাকে ছোট করি, তো সেক্ষেত্রে দেখা যায়, আচ্ছা আমি অ্যাপ্লাই করছি না ইফেক্ট, আমরা সেদিন কি দেখছিলাম বলেন তো, যে মানে অবজেক্টটি ছোট হলেও স্ট্রোকটি কি সেম থেকে যাচ্ছে না, সেটা দেখছিলাম না? এবং আমি আপনাদের বলছিলাম যে এর সমাধান হচ্ছে আপনি এই স্ট্রোকটাতে ব্যবহার করবেন, এক্সপান্ড ব্যবহার করবেন। আর যদি আপনি এক্সপান্ড ব্যবহার করে ছোট করেন, তাহলে কিন্তু দেখেন আপনার অবজেক্টটি পারফেক্টভাবে ছোট হয়ে যাবে, ঠিক না? কিন্তু আপনি কোনো কারণে এটা এক্সপান্ড করাটা আপনার জন্য এক সমস্যার কোনো একটা কারণ এটা মনে হয়, তখন কিন্তু আসলে আপনি এই টুলটির ব্যবহার করতে পারেন। হ্যাঁ, স্কেল, এখানে যে জাস্ট আপনি যে এটাকে ক্লিক করে রাখবেন, স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট ওকে করে দিবেন, দেন আপনি আপনার এই অবজেক্টটি যে অবস্থায় আছে যদি এটাকে বড় করেন, স্ট্রোক বেড়ে অবজেক্টটি বড় হবে, ছোট করেন তাহলে ওই স্ট্রোক হিসেব করে ছোট হবে। যেমন এইটাকে যদি আমরা নিই, দেখেন এটাকে যদি আমরা নিয়ে ছোট করি, দেখছেন ছোট হয়ে গেছে না, স্ট্রোকও ছোট হয়ে গেছে না? আবার একটা জিনিস দেখেন, আমরা যদি এখানে একটা রাউন্ডেড কর্নার রেক্টেঙ্গেল ব্যবহার করি, ধরেন এই যে রাউন্ডেড ব্যবহার করতেছি, এটাকে যদি আমরা ছোট করতে চাই, এটাকে আমি ছোট করব, কারণ আমি এখানে স্ট্রোক বাদ দিয়ে দিচ্ছি, একটা কালার ব্যবহার করি, এই কালারটি ব্যবহার করতেছি। তো এইটাকে আমি যদি এখন ছোট করি, দেখছেন
এইখানে কিন্তু মানে রাউন্ড কর্নার অল্প একটু ব্যবহার হয়েছে, তাই না, সাইডে, কিন্তু এখানে ফুল ব্যবহার হয়েছে এই অবজেক্টটিতে। তাহলে বোঝা গেল যে ইফেক্টটি কিন্তু সেম থাকতেছে, ইফেক্টটি সেম থেকে শেপটি এই অবস্থায় আসছে। কিন্তু আমি তো আসলে এখানে যেভাবে আছে সেই হিসেব করে এটাকে আমি ছোট করতে চাইছি, আমি এটা চাইছি। আমি একটু স্কেলটা ব্যবহার করে আসি, এখান থেকে টিক দিয়ে দিচ্ছি অপশনটিকে। এবার যদি আমি ছোট করে, একটা বস্তু ছোট হওয়ার মানে তো এইটা হওয়ার কথা ছিল, ঠিক না? কিন্তু এটা না হয়ে সে কি করছে, এই ইফেক্টটাকে ঠিক রেখে তারপর অবজেক্টটিকে ছোট করছে। এই অবজেক্টে যদি এই ইফেক্টটি থাকে, এই অবজেক্টেও যদি সেম ইফেক্ট ব্যবহার করতে হয়, কর্নার যদি সেম ব্যবহার করতে, তাহলে তো এই পুরাটা রাউন্ড হয়ে যাবে, এটাই স্বাভাবিক নাকি? সেটাই ঘটছে। স্কেয়ার ব্যবহারটা কিন্তু আমাদের আসলে এখানে লাগবে, স্কেলের ব্যবহারটি করবেন। এরপরে যদি আমরা দেখি হোয়াইট টুলের ব্যবহার তো আমরা দেখছিলাম নাকি? আমরা দেখি না, কিন্তু হোয়াইটের ব্যবহার আমরা করেছি, তাই না, নাকি করি নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো এমনি মানে আপনারা এই যে আমি একবার দেখাচ্ছি না, বাসায় যে ভিডিওটা একবার দেখলেই শেষ, মানে এখানে আপনার আলাদাভাবে ক্রিয়েটিভ কিছু নাই। আমি বলি শোনেন, যেটা আপনার ক্রিয়েটিভ বা যেটা দিয়ে আপনি মূলত ডিজাইন করবেন, সেগুলো আমি ওই অল্প করেই দেখাইছি এবং সেগুলো এতদিন ধরে দেখাইছি। এখন যদি আমি একটু বেশিও দেখাই দিই কোনো সমস্যা নেই, আপনি যদি ভুলেও যান, নাও বুঝতে পারেন, বাসায় যে শুধু এইটুকু দেখবেন যে এই টুলটা দিয়ে কি করে, এই করে, শেষ। তেমন একটা প্রয়োজন আপনার মানে হবেও না। তবে ওয়াইড টুলটি আপনার লাগবে। যেমন আমি এই যে ওয়াইডের ব্যবহার এগুলো দেখাইছি, আপনাদের দেখাইছি না, এই যে এখানে যেটা দেখাইছি এটাই কিন্তু ওয়াইড। এই যে আমি যদি এখানে যাই, দেখেন এখানে লেখা আছে ওয়াইড প্রোফাইল 1 2 3 4। এখন এই যে এখানে যে ওয়াইডগুলো অ্যাপ্লাই হয়েছে, সেই ওয়াইডগুলো কিভাবে তৈরি হয়েছে, সেই তৈরির কাজটি কে করে, এই টুলটি করে, ওয়াইড টুলটি ওইটাই তৈরি করার কাজ করে। সিম্পল। দেখেন আমি যদি এটাকে একটু বড় করি, জুম করে, আপনি যদি ওয়াইডটি ব্যবহার করেন এর উপরে, দেখেন এই পয়েন্ট আপনি রাখলেই দেখতে পারতেছেন যে এই দুই মাথা এত দূর আসছে, ঠিক না? এই জন্য এটা দেখতে এইদিকে এত প্রশস্ত, আর এখানে নাই, কম। তো আমরা যদি এই মুহূর্তে এটাকে আরো বাড়িয়ে দিতে চাই, এইভাবে চেপে ধরে বাড়িয়ে দিতে পারি, তাহলে দেখেন ওয়াইডটি পুরো চেঞ্জ হয়ে গেল। এবং নতুন ওয়াইডটি চাইলে আমরা এখানে সেভও করতে পারি। স্ট্রোক এটা ওয়াইড তো স্ট্রোকে কাজ করা। আবার যে এখানে যদি আমরা একটু বাড়িয়ে নিতে চাই, এভাবে বাড়িয়ে নিতে পারি। তো আমি যদি এই মুহূর্তে যে ওয়াইডটি আমরা তৈরি করেছি, এটা যদি এখানে অ্যাড করে দিতে চাই, দেখেন এখানে অ্যাড হয়ে গেছে শেষের দিকে, যেটা দেখছেন এটা কিন্তু ছিল প্রকৃতিটা, মানে অরিজিনালটা, হ্যাঁ, আর এটা হচ্ছে কি লাস্টেরটা। আচ্ছা এবার আসেন, আমি যদি একটু দুটার ভিতর পার্থক্য আরেকবার একটু আপনাদেরকে দেখাই। আমি এখানে যদি এই টুলটির ব্যবহার করি, দেখেন এই কোণাটা দেখছেন কতটা চিকন, আর আমি যদি এইটার ব্যবহার করি তাহলে দেখবেন যে এই কোণাটা অতটা চিকন নাই। আবার আমরা যদি মনে করি যে আমাদের এই ওয়াইড টুলটির মাঝে কোথাও ব্যবহার করব, মাঝে যে এখানে আমি ব্যবহার করব, এখানে একটা প্লাস করে নিয়ে আমি এখানে ব্যবহার করব, তাহলে দেখেন এটা এভাবে, হ্যাঁ। আবার যদি এখানে একটা নেই, তাহলে দেখেন হ্যাঁ। এখন দেখেন, এখন এইটাই যদি আপনি কোন একটা এই হোয়াইট টুলটিকে আপনি সেভ করে রাখেন, যেটা আমরা তৈরি করেছি, দেখেন এই টাইপের কিন্তু হোয়াইট টুল ভিতরে আছে। আমাদের এই মাথাটা সমান, আর এদের এই মাথাটা চিকন বা ডাবল করা আছে, এই আর কি। এখন যদি এই জিনিসটি আমরা এটা সার্কেলের উপর স্ট্রোক নেই বা কোনো কিছুর উপর স্ট্রোক নেই, নিয়ে ব্যবহার করি, এই টুলটি এই হোয়াইটটির ব্যবহার যদি করি আমরা, দেখছেন, আর এগুলো তো ছিল আগে থেকে, কিন্তু এটা আমরা তৈরি করেছি। এভাবে করে আপনি চাইলে কিন্তু হোয়াইট টুলে ব্যবহার করতে পারেন। আপনার যে হোয়াইট টুলগুলো এর ভিতরে ইতিমধ্যে আছে সেগুলোকে বলেন।
হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না। না না, এটা থাকবে, আপনি নতুন পেজ নতুন করে নিলেও আসবে, এটা অসুবিধা নেই। দেখেন এখানেও আছে। হ্যাঁ, ও কিছু কিছু জিনিস থাকে না। আর বাকি যেটা আছে এটা আপনাদেরকে আমি কাজ দিয়ে দিলাম, নিজেরা বোঝার চেষ্টা করবেন। এটা কিন্তু কিচ্ছু না, আপনি জাস্ট দেখেন, আমি দেখাই দেওয়ার কিচ্ছু নাই না, এইটুকু আপনাদের কাজ দেয় আর কি, এইটুকু কাজ। দেখেন কি, এই যে এখান থেকে আপনি জাস্ট একটা শেপ নেবেন, নিয়ে আপনি একটা একটা করে অ্যাপ্লাই করবেন। ওয়ার্ড পাচ্ছে শুধু, আপনি অবশ্যই ইয়ারটাকে ছোট করতে পারবেন না, এই স্কেলটাকে কিভাবে ছোট করবেন, শিফট অল্টার চেপে ছোট করতে হবে, চেপে ধরে এক হাত দিয়ে শিফট অল্টার চেপে মাউসটাকে মুভ করলেই স্কেলটি ছোট হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে অ্যাপ্লাই করবেন, এখানে যেভাবে অ্যাপ্লাই করা আছে কোণার দিকে আপনি অ্যাপ্লাই করবেন। এবার ধরে টান দিবেন, টান দিলে এই অ্যাঙ্করটি হচ্ছে এই ধরনের পরিবর্তন হয়, মাথা বের হয়ে যেদিকে নেন আর কি, যেদিকে নিতে চান। এটা চেপে ধরলে দেখবেন যে আপনার ওখানে একটা গোল ইসের মতো হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এই পুকার আর ব্লটটা আমি দেখাই দেবো না। হ্যাঁ, এগুলো দেখতে পারেন, যে এটা দেখতে পারেন, এটা ওই সাইড থেকে অ্যাঙ্কর বের হয়ে যায়। এটা দিলে একটা মাথার দিক দিয়ে, শুধু একটা মাথার দিক দিয়ে অ্যাঙ্কর বের হয়ে যায়। এটা দিলে উপরে নিচে। দেখেন সবকিছুই দেখেন মোটামুটি, সবই লাগে, কিন্তু ধরেন বেশি আর কম, কিছু জিনিস ধরেন 90-95%, আর কিছু জিনিস 1-2%, এই আর কি। আর ব্যবহার আপনি নির্ভর করে আপনার উপরে, বুঝেন নাই? ধরেন আমি এখানে এটা টানাটানি করার পরে দেখেন এখানে হচ্ছে একটা এই ধরনের শেপ তৈরি হয়েছে, দেখছেন? মানে আপনি ধরেন একটা ব্রাশ তৈরি করলেন, মানে একটা বাটন তৈরি করলেন, যেখানে আপনি চারপাশ থেকে এই ধরনের দিতে চান, যেখানে যেমনটি আছে। হ্যাঁ, তো সেইটা দিতে চাইলে তো আপনাকে এই টুলটির ব্যবহার করতেই হবে। এখন একজন এইটা ওইটা দিবেই না, না দিয়েই সারা জীবন ডিজাইন করলো, আর আপনি পারেন মাঝে মধ্যে দিলেন, বুঝেন নাই? কোনগুলো? ব্রাশ তো তৈরি করি নেই। ব্রাশ হচ্ছে কি, আমি বলি শোনেন, এখানে ব্রাশ তৈরি করা যায়। হ্যাঁ, এখানে যেমন হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি এমনি এমনি এখানে একটা ব্রাশ আপনি তৈরি করলেন, ধরেন আমি একটু বলতেছেন, আমি দেখাই দিচ্ছি। ধরেন একটা ব্রাশ আমি তৈরি করতেছি নিজে। হ্যাঁ, ব্রাশ নামানো যায়, কিন্তু আপনি সেটা ফটোশপে করবেন, আর এখানে আপনি আপনার যেটা প্রয়োজন সেটা আপনি তৈরি করে নিতে পারতেছেন। ধরেন আমি এখানে একটা এই ধরনের একটা কিছু দিচ্ছি, ঠিক আছে? দিয়ে আমি এটাকে গ্রুপ করলাম, করে আমি মেবি এখানে ছোট আরেকটি রাখছি, রেখে আমি অ্যালাইন ঠিক রেখে এই দুইটা, তো এখানে দেখেন এখন এখান থেকে আমি এই যে আপনাদের শিখাইছি আজকেই, ব্লেন্ড আজকে শিখাইছি না, এখান থেকে ধরেন আমি যদি একটু ব্লেন্ড নিয়ে নিই, পেস্টে 4-5 নিয়ে, ধরেন এই অবজেক্ট আর এই অবজেক্ট, ঠিক আছে? এর ভিতরে আমি একটা ব্লেন্ড তৈরি করলাম, তৈরি করে এটাকে জাস্ট আপনি একটু এক্সপান্ড করে নেন। এটা হচ্ছে মানে এটা আমি বলি শোনেন, এটা আপনি সমান করতে, এখান থেকে করতে গেলে ম্যানুয়ালি করতে হবে। এই কাজটি আমরা আবার আরেকটা টুল দিয়ে করি, সেম কাজটি,
ওখান থেকে অটোতে আপনার এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর আমরা ব্রাশের বিষয়টা একটু দেখছিলাম। আমরা যদি ব্রাশের প্যানেলটিকে একটু নিয়ে আসি আমাদের সামনে, তা আপনি ধরেন একটা তৈরি করলেন, করে জাস্ট এটাকে এখানে ছেড়ে দেবেন, আর ব্রাশ করে আপনি এখান থেকে ট্রিন ব্যবহার করবেন। করলে এই যে কোন দিকে ডিরেকশন একদিকে দিলেই হয়, ওকে করে দিলেই আপনার ব্রাশটা এখানে চলে আসছে, দেখছেন? এখন অন্যান্য ব্রাশগুলো যেভাবে একটা ইসের উপরে অ্যাপ্লাই হয়, একটা স্ট্রোকে বা একটা ইসে অ্যাপ্লাই হয়, আপনার এটাও অ্যাপ্লাই হবে। হ্যাঁ, এটা যদি একটা কার্ভ থাকে, সরি, এরকম একটা কার্ভ থাকে, ধরেন আমি, তাহলে আপনার ব্রাশটি ওই কার্ভে অ্যাপ্লাই হবে ওইভাবে, ঠিক আছে না? মানে ব্রাশ থাকলে সেটা তো অ্যাপ্লাই হবেই নাকি, সেটা কার্ভ হোক আর অন্য কিছু হোক, তাহলে সেখানেই অ্যাপ্লাই হবে। তাহলে আপনি কি মানে বিষয়টি বুঝতে পারছেন? আবার দেখেন এখানে কিন্তু ওই স্ট্রোকটা নাই, ঠিক না? আছে? নাই। এখন আপনি যদি বলেন যে আমি যখন এটা অ্যাপ্লাই করব আমার এখানে ওই স্ট্রোকটাও থাকবে, তাহলে আপনি যখন ব্রাশটা তৈরি করছেন, হ্যাঁ, ওই সময়ই কাজটা করে দিতে হবে আপনাকে। যেহেতু এটা আমরা তৈরি করেছি, তখন আপনি ভিতরে একটা ডালের মতো নিয়ে নেবেন। এভাবে নিয়ে এটাকে আপনি একটা স্ট্রোক দিয়ে আপনি ব্রাশটি যখন সেভ করবেন, হইতে পারে আপনি যে এটা ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা, আপনি চাইলে একটা পাতা এখান থেকে এনে সামনে লাগাই নিতে পারেন, ঠিক না? এটাও আপনার ইচ্ছা। তো যাই হোক, আপনি ব্রাশটা তো আমরা যে পদ্ধতি দেখলাম এই পদ্ধতিতে আপনি তৈরি করে নিতে পারতেছেন। নিয়ে আপনি জাস্ট ব্রাশটি অ্যাপ্লাই করলেই দেখবেন যে এটা ওইভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। ক্লিয়ার? এই আজকে অনেক বিষয় নিয়ে, খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করলাম। আপনারা একটু সতর্কতার সাথে ভিডিওটা ফলো করেন, আজকে কোনো কিছু মিস না হয়ে যায়। না বুঝতে পারলে আবার জিজ্ঞেস করবেন এসে পরের ক্লাসে। এমনিতে এই যে ব্রাশের এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতাম আপনাদের সাথে, বুঝছেন, মানে এইটুক নিয়ে যে একটা ব্রাশ আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। কারণ আমরা আপনি যেমনটি বললেন না যে ডিস্টেন্সটা ঠিক করব কি করে, এই ব্যবহারটা আমরা একটু ইফেক্ট থেকে করে থাকি। হ্যাঁ, তখন আর কি দেখানোর সময় ব্রাশটি অনেক সময় বিষয়টি আলোচনা হয়ে থাকে।